KTV Originals। দেখছেন কলকাতা টিভি। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন, পাওয়ার্ড বাই SNU, কো-প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, স্বাগত জানাবো স্টেডিয়াম বুলেটিনে। আর এই মুহূর্তে আমাদের যেরকম স্নায়ুর চাপ বাড়ছে, আপনাদেরও বাড়ছে, কারণ এই মুহূর্তে লর্ডসে কিন্তু 22 গজে হাড্ডাহাড্ডি লড়াই। এই জয়জ্যোতি, এখনো পর্যন্ত খেলা চলছে, তবে খেলার ভাগ্য কোন দিকে যেতে চলেছে কি বলবে? দেখো ভাস্বতী, যে কোনো দিকে যেতে পারে এই লর্ডস টেস্ট। এই মুহূর্তে জমজমাট। বলে রাখি যে প্রথম ইনিংসে দুটো দল যখন সমান সমান স্কোর করে ফেলে 387। গতকাল আমরা দেখি যে একটা ওভার করা নিয়ে কত রকম নাটক হয় এবং বাগবিতণ্ডা চলে। একদম মানে হঠাৎ করেই যেন এই টেস্ট ম্যাচটা, যেখানে নিরামিষ টেস্ট ম্যাচ মনে হচ্ছিল, হঠাৎ করেই পেঁয়াজ রসুনের গন্ধ পাওয়া যায় একদম কালকে শেষ লগ্নে, একদম গধূলি লগ্নে বলা যেতে পারে। এবং তারপর যেটা হয়েছে, আজকে প্রত্যেকের আগ্রহ ছিল এবং আজকের লর্ডস একদম প্যাকড হাউস যেটাকে বলে। এবং ইংল্যান্ড ব্যাটাররা এসেছিলেন একটা সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি নিয়ে, তারা যতটা সম্ভব রান করতে চেয়েছিলেন, কিন্তু যেটা হয়েছে 192-তে কিন্তু থামতে হলো ইংল্যান্ডকে। এটা অবশ্যই মনস্তাত্ত্বিক দিক থেকে ভারতকে এগিয়ে রাখবে। তবে তারপরে আবারও নাটক, যখন ভারত ব্যাটিং করতে নামে তখন কিন্তু 3টি উইকেট দ্রুত তারা হারিয়ে ফেলে। অর্থাৎ কি যে হতে চলেছে খুব মুশকিল, এবং আগামীকাল না যাওয়া পর্যন্ত এই ম্যাচের ভবিতব্য কোন দিকে যাচ্ছে এটা বলা মুশকিল। একদমই জয়জ্যোতি, এবং এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি যে 4টে উইকেট কিন্তু পড়ে গিয়েছে ভারতের। অবশ্যই চিন্তার বিষয়, আকাশদীপের উইকেট হারালো, অবশ্যই তো চিন্তা এই বিষয়টা। আগামী ম্যাচ অর্থাৎ আগামীকালের ম্যাচ নিয়ে কি বলবে সেক্ষেত্রে? আমি বুঝলাম না একটা বিষয়, সেটা হচ্ছে যে আকাশদীপকে এই মুহূর্তে নাইট ওয়াচম্যান না নামালেও তো পারতেন। আমি জানি না এটা কার সিদ্ধান্ত। শুভমান গিল ব্যাটিং করছিলেন, তিনি আউট হলেন, তারপরে আকাশদীপ নামলেন। অবশ্যই হয়তো শীতাংশু কোটাক বা গৌতম গম্ভীর, মানে গৌতম গম্ভীরেরই সম্ভবত এটা স্ট্র্যাটেজি। তবে যেখানে এক এক করে টপ অর্ডার ব্যাটার আউট হয়ে যাচ্ছেন, সেখানে সেফ থাকাটাই মনে হয় বেটার ছিল। এই যে 4টে উইকেটের পতন, স্কোরবোর্ডে যে 4টে উইকেট দেখা যাচ্ছে, এটা কিন্তু মনস্তাত্ত্বিক দিক থেকে আবারও পিছিয়ে দেবে, ব্যাকফুটে ঠেলে দেবে ভারতীয় দলকে। তাই এটাই বলার যে মানে 4 উইকেটের পতন এই মুহূর্তে 193 করতে হবে ভারতকে। কোথাও কি বারবাডোসের স্মৃতি উস্কে দিচ্ছে? 97-এ 120 চেস করতে পারেনি টিম ইন্ডিয়া। সচিনের টিম ইন্ডিয়া 81-তে অল আউট হয়ে যায়। তাই কোথাও গিয়ে ওই স্মৃতিটাও কিন্তু উকি দিচ্ছে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত যে স্কোরবোর্ড জানতে পারছি 58-এ 4-4। আগামী ম্যাচের ভাগ্য কিভাবে নির্ধারণ করতে পারবে টিম ইন্ডিয়া? টিম ইন্ডিয়াকে কি চ্যালেঞ্জেস ফেস করতে হতে পারে জয়জ্যোতি? চ্যালেঞ্জ 58-4। এবং আগামীকাল যেটা করতে হবে সেটা হচ্ছে KL রাহুলকে তার সেরা ইনিংসটা খেলতে হবে। এরকম মানে আমি যেমনটা বারবাডোসের কথা বললাম, এরকম আর একটা ম্যাচের কথা মনে পড়ছে মোহালিতে 2010-এ, যেখানে VVS লক্ষ্মণ মানে ওয়ান ম্যান আর্মি হয়ে সেই ম্যাচটা বের করেছিলেন। সেই VVS লক্ষ্মণের রোলটা KL রাহুলকে পালন করতে হবে। KL রাহুল রয়েছেন ক্রিজে, এক্সপিরিয়েন্স প্লেয়ার, ধ্রুপদী ব্যাটিংয়ের একদম এক্সিবিশন দেখাচ্ছেন লর্ডসে। আশা করব তিনি শেষ করে আসবেন। এছাড়াও ঋষভ পান্থ রয়েছেন, ওয়াশিংটন সুন্দর যিনি দুর্ধর্ষ বোলিং করেছেন, তাকে ব্যাট হাতেও কন্ট্রিবিউট করতে হবে, নীতিশ কুমার রেড্ডিকে কন্ট্রিবিউট করতে হবে। একদম কিপ থিংস সিম্পল এবং স্টিক টু বেসিক্স। খুব বেশি এক্সপেরিমেন্ট করার প্রয়োজন নেই। তবে ইংল্যান্ড বোলাররা কিন্তু তেতে রয়েছে এই মুহূর্তে একদমই। এবং গতকাল তুমি যেমনটা বলছিলে যে শুভমান গিলের একেবারে মেজাজি, যে অধিনায়কের হিসেবে যে মেজাজি আমরা দেখলাম, যে ইংল্যান্ড ব্যাটারদের সঙ্গে রীতিমতো তিনি একটা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন, এবং আজ যেন প্রত্যেকটা জবাব ভারতীয় বোলারদের দেখা গিয়েছে। এবং ওয়াশিংটন সুন্দর যার কথা বললে এবং যার ভেলকি আজকে দেখলো ইংরেজ ব্যাটাররা, কার্যত দুর্মুষ করে দিলেন ইংরেজ ব্যাটারদের। তার পারফরমেন্স নিয়ে কি বলবে আজকে? দেখো, লর্ডসে ভয়ঙ্কর সুন্দর এই ওয়াশিংটন, এবং গৌতম গম্ভীরকে অবশ্যই ক্রেডিট দিতে হবে। এই ওয়াশিংটন সুন্দরের জন্য তিনি কিন্তু একা লড়াই করে গিয়েছেন। অনেক বড় নাম এসেছিল সামনে, সেটাকে সরিয়ে দিয়ে ওয়াশিংটন সুন্দরের জন্য ব্যাং করেছেন। এবং এই ওয়াশিংটন সুন্দর ব্যাট হাতেও কন্ট্রিবিউট করছেন, একই সঙ্গে বল হাতে চমৎকার বোলিং করছেন। 4টে উইকেট নিয়েছেন, 4টি বোল্ড এবং ক্রুশিয়াল 3টে উইকেট, যেখানে জো রুট, বেন স্টোকস। তাই এটাই বলার, সুন্দর ব্যাট বল হাতে। যদি আমাদের আলোচনাও জমে গেছে, তবে সময় হয়ে গিয়েছে একটা বিরতি।
বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ওয়াশিংটন সুন্দরকে নিয়ে কথা হচ্ছিল। জয়জ্যোতি, যেমনটা বলছিলে তুমি যে আজকে তার পারফরমেন্স কিন্তু একেবারে অনবদ্য বলা যেতে পারে। তবে আসবো আলোচনায়। এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন ফোনের ওপারে। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন? প্রিয়জিৎ দাস বলছি, ব্যান্ডেল থেকে। হ্যাঁ বলুন। আমার প্রশ্ন হচ্ছে, কালকে আমরা যে লাস্ট ওভারের ড্রামাটা দেখলাম, ওটাকে ড্রামাই তো বলা যায়। জ্যাক কোহলি যেভাবে নাটক করলো, তা সেটার জন্যই কি আজকে ইন্ডিয়া টিম এতটা উত্তপ্ত হয়ে পড়েছিল যে এত তাড়াতাড়ি অল আউট করলো? আর কালকে ইন্ডিয়ার জেতার চান্স কতটা, 70-30 না 50-50? অনেক ধন্যবাদ প্রিয়জিৎ। যেটা বলার যে এরকম একটু দরকার, মানে টেস্ট ম্যাচ মনে হচ্ছিল না যে নিরামিষ হচ্ছে একদম। হঠাৎ করে পেঁয়াজ রসুনের গন্ধ পেলাম আর কালকে, যখন নাকি এরকম একটা হিটেড এক্সচেঞ্জ হয়েছে। আর এটার জন্য দুটো টিমই, তুমি যদি তারপরে প্রেস কনফারেন্সটা দেখো, টিম সাউদি এসছেন ইংল্যান্ডের তরফ থেকে প্রেস কনফারেন্স করতে। তিনি কি বলেছেন তুমি যদি দেখো, সেখানে বলেছেন যে কি নিয়ে ভারত এত ক্ষেপে গেল বুঝলাম না। শুভমান গিল তো তার আগের দিন কতবার মাঠে বসেছেন, ম্যাসাজ নিয়েছেন, মানে পুরোপুরি ইন্ডিয়ান ক্যাপ্টেনকে টার্গেট করেছে। এটা কিন্তু মাইন্ড গেম ও ইংল্যান্ডের, এবং ইংল্যান্ড এটা করে থাকে। আর কালকে আরও সাংঘাতিকভাবে কিন্তু করেছে। একদম স্পষ্টতই দেখা গিয়েছে যে জ্যাক ক্রলি যেটা করছিল সেটা একদম মানে অ্যাজ ওপেনার ব্যাটার তিনি টাইমটাকে কিল করতে চেয়েছিলেন যাতে আরেকটা ওভার খেলতে না হয়। সেই জন্য শুভমান গিল অত্যন্ত খেপে গিয়েছিলেন, এবং তারপর দু তরফ থেকেই চলে বাগবিদনটা। এবং তারপরে প্রেস কনফারেন্সটা আরও নাটক। সেখানে শুভমান গিলের কথা বলেন টিম সাউথে, এবং পরিষ্কার বলেন শুভমান গিল তো বারবার মাঠে পড়ে যান, তাকে মাসাজ দিতে হয়, একদম ডাইরেক্ট তাকে টার্গেট করেন। তাই এটা টেস্ট ক্রিকেট, এবং এটা না হলে বোধহয় আমাদের ভালোও লাগে না। কিছু যদি টুইস্ট না থাকে তাহলে ওই এক পেশে ম্যাচ ভালো লাগে না। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে লর্ডসে তুমি বলছো যে কত শতাংশ সম্ভাবনা ভারতের জয়ের, আমি বলবো 50-50। আমার বারবার কেন জানি না আজকে 1997 সালের সেই ভারত ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের কথা মনে পড়ছে। আমি চাইবো না যে সেটা রিপিট টেলিকাস্ট হোক, কোথাও গিয়ে জফ্রে আর্চার সেদিনের ফ্র্যাঙ্কলিন রোজ বা ইয়ান বিশপ হয়ে যাক, সেটা চাইবো না। আশা করব যে 2010-এর ভারত যেরকম VVS লক্ষ্মণ জিতিয়েছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে, সেটাই কালকে KL রাহুল করুক। একদমই। এবং এই মুহূর্তে আরো একজন দর্শক রয়েছেন। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি প্রভয় ঘোষ বলছি, সিঙ্গুরতলি। হ্যাঁ বলুন আপনার প্রশ্ন। হ্যাঁ, আমি বলছি করুণ নায়ক যখন পারফর্ম ভালো করতেন, 303 করেছিলেন, তখন সেইভাবে তাকে ধারাবাহিকভাবে সুযোগ দেওয়া হয়নি। কিন্তু এখন দেখা যাচ্ছে একটাও 50 করতে পারছেন না, কিন্তু তাকে সুযোগ দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আমরা ফোর্থ টেস্টে কি অন্য কোনো প্লেয়ারকে সেই জায়গায় দেখতে পাবো? অনেক ধন্যবাদ প্রলয়বাবু। এবং একদম আমরা এই প্রসঙ্গটায় আসতাম। করুণ নায়ার এর আগের মানে সবকটা ইনিংস যদি দেখি 77 রান ছিল, এবং এই টেস্টের প্রথম ইনিংসে 40, এবং এই ইনিংসেও কিন্তু রান করতে পারেননি। তাই পরের টেস্টে করুণ নায়ার থাকলে অবাকই হব। তার জায়গায় সম্ভবত সাই সুদর্শন আসতে পারেন, কারণ বারবার সুযোগ এই জন্যই দেওয়া হচ্ছিল করুণ নায়ারকে, কারণ তিনি ডোমেস্টিক সার্কিটে প্রচুর রান করেছেন, এবং গৌতম গম্ভীর তাদেরকে পছন্দ করেন যারা ঘরোয়া ক্রিকেট খেলেন এবং ঘরোয়া ক্রিকেটে রান করেন, এবং তাই এতগুলো সুযোগ করুণ নায়ারকে দেওয়া হয়েছে। তবে করুণ নায়ার শুরুটা চমৎকার করছিলেন, কিন্তু সেটা ক্যাপিটালাইজ করতে পারছিলেন না। যদি ক্যাপিটালাইজ করতে না পারেন 6টা ইনিংসের পরেও, তাহলে কিন্তু তিনি যদি বাদ পড়েন পরের টেস্টে, তার কোনো কমপ্লেন থাকা উচিত নয়। একদমই। এবং আজকে ভারতীয় বোলারদের পারফরমেন্স কিন্তু নজর কাড়া ছিল। মোহাম্মদ সিরাজ বলো, অন্যান্য যারা বোলার রয়েছেন তাদের পারফরমেন্স নিয়ে বা কি বলবে? ভালো পারফরমেন্স। ওয়াশিংটন সুন্দর তো এক্সেপশনাল, তার কথা ছেড়েই দিলাম। অন্যদিকে যদি দেখি, মোহাম্মদ সিরাজ যথেষ্ট ভালো বোলিং করছেন, আকাশদীপও আজকে উইকেট নিয়েছেন, নীতিশ কুমার রেড্ডি চমৎকার একটা ডেলিভারিতে জ্যাক ক্রলিকে আউট করেছেন, এবং তারপর যে অ্যাটাকিং বডি ল্যাঙ্গুয়েজ, পুরো টিম ইন্ডিয়ার ওই যে অ্যাটাকিং ব্র্যান্ড অফ ক্রিকেট বা অ্যাটাকিং বডি ল্যাঙ্গুয়েজের কারণ একটাই, সেটা হচ্ছে যে গতকালের ওই যে একদম শেষ লগ্নে উত্তপ্ত কনভারসেশন, এবং পুরো টিমটাকে যেন চেঞ্জ করে দিয়েছে। তবে একটা কথাই বলার, যে জোশে রয়েছে এই মুহূর্তে, তবে হোশটা যেন হারিয়ে না ফেলে টিম ইন্ডিয়ান ব্যাটাররা। অনেক পথ এখনও চলার বাকি, কারণ 192 রান, এখান থেকে কিন্তু মনে হচ্ছে 300-র কাছাকাছি। একদমই। এবং আলোচনায় ফিরবো, তবে সময় হয়ে গিয়েছে আরো একটা বিরতি। ফিরছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আর এবার যে বিষয় নিয়ে আলোচনা করব, ইংল্যান্ড ব্যাটারদের পারফরমেন্স। অবশ্যই আজকে যে ইংল্যান্ড ব্যাটারদের পারফরমেন্স, সেদিকে সেই বিষয়ে আলোচনা করব জয়জ্যোতির সঙ্গে। তবে এই মুহূর্তে একজন দর্শক রয়েছেন ফোনের ওপারে। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন?
হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ বলুন আপনার প্রশ্ন, আপনার নাম, কোথা থেকে বলছেন? আমার নাম শেখ মনিরুল হক। হ্যাঁ বলুন আপনার প্রশ্ন। আমি খানাকুল থানা থেকে বলছি, আরামবাগ খানাকুল হুগলি থেকে বলছি। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ বলুন আপনার প্রশ্ন বলুন। বলছি আমার প্রশ্ন, ভারতের তো এখন আমার মনে হয় একটাই দরকার ছিল, যতই স্লেজিং করুক এখন বল টু বল প্লে করার, মানে বল দেখে খেলা, বল বল প্রত্যেকটা বল দেখতে হবে। প্রথমে যে বল আসছে বল দেখতে হবে, কত বাকি আছে, কত ওভার বাকি আছে, এগুলো না দেখি একদমই। আপনি অনেক ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য, আপনি আলোচনায় শুনতে থাকুন। জয়জ্যোতি। হ্যাঁ, যেটা উনি বলছেন যে প্রত্যেক ব্যাটারকে একদম ধৈর্য ধরে খেলতে হবে। অবশ্যই যদি ধৈর্য ধরে না খেলে তাহলে এই ম্যাচ জেতাও যাবে না, কারণ ইংল্যান্ড বোলার একদম তেতে রয়েছে। যেভাবে ব্রাইটন কার্স ইনসুইঙ্গার দিচ্ছেন তাতে কিন্তু মানে শিহরণ ধরিয়ে দিয়েছে ইন্ডিয়ান ড্রেসিং রুমে, এটা বলাই যায়। তাই এই টেস্ট ম্যাচ জিততে গেলে, স্মরণীয় লর্ডস টেস্ট জিততে গেলে অবশ্যই স্পেশাল কিছু করতে হবে। আগামীকালের প্রথম সেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রত্যেক ব্যাটারকে বুঝতে হবে তাদের কাজটা কি এবং তাদের থেকে এই টিম কি এক্সপেক্ট করে, যেটা নাকি শুভমান গিল প্রেস কনফারেন্স করেছিলেন মুম্বাইতে, সেটা বারবার মনে পড়ছে। এবং প্রত্যেক ক্রিকেটারদের দায়িত্ব ভাগ করে নিতে হবে। ক্যাপ্টেন এই ইনিংসে ব্যর্থ, কিন্তু ক্যাপ্টেন বাকি ইনিংসগুলোতে যথেষ্ট রকমভাবে সফল। তাই ক্যাপ্টেন যেখানে ব্যর্থ, বাকিদের কিন্তু ক্যাপ্টেনের সেই পরিপূরক ভূমিকাটা পালন করতে হবে। একদমই। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন এবং এত রাতে স্টেডিয়াম বুলেটিন দেখছেন। কে বলছেন, কোথা থেকে বলছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, গোপাল দাস নদিয়ার বিনগর থেকে বলছি। হ্যাঁ বলুন আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে যে টেলেন্ডার যে আকাশদীপকে নামানো হলো, তার জায়গায় একজন ব্যাটসম্যানকে নামানো হলে ভালো হতো না? অনেক ধন্যবাদ গোপাল বাবু। আমি এই বিষয়টা অলরেডি আলোচনা করে দিয়েছি এবং একদম সঠিক বলছেন। আমারও তাই মনে হয়েছে, যেখানে একের পর এক উইকেট পতন হচ্ছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে একজন টেলেন্ডারকে এরকম একটা উইকেটে, যেখানে ব্রাইডন কার্স সমানে ইনসুইঙ্গার দিচ্ছেন, সিপ মুভমেন্ট দেখা যাচ্ছে, বল এত মুভ করছে, সেখানে আকাশদীপকে নামানোটা কি যুক্তিযুক্ত? আমার মনে হয়নি যুক্তিযুক্ত। এখানে একদম যিনি এক্সপিরিয়েন্সড ব্যাটার তাকেই নামানো উচিত ছিল। ওই উইকেট চলে যেতে পারে এরকম একটা ভয় কিন্তু ধরে গিয়েছে ভারতীয় ড্রেসিং রুমে, যেভাবে ব্রাইডন কার্স এবং জোফ্রে আর্চার বোলিং করছেন, এবং সেই জন্যই বোধহয় আকাশদীপকে নামানো হয়েছে এবং নামিয়ে লাভ হয়নি, তিনি আউটও হয়ে গিয়েছেন। এবং দিনের শেষে 4টি উইকেটের পতন, অর্থাৎ যদি আমি মানে উল্টো দিক থেকে দেখি, ইংল্যান্ডের আর 6টা ভালো বল প্রয়োজন এই ম্যাচটা জিততে গেলে, 6টা উইকেট দরকার এই ম্যাচটা জিততে গেলে। তাই এই ম্যাচ একদম 50-50। একদম। এবং ইংল্যান্ড ব্যাটারদের পারফরমেন্স নিয়ে তোমাকে যেমনটা বলছিলাম, যে আমরা দেখলাম যে আজকে ইংল্যান্ড ব্যাটাররা কার্যত মোহাম্মদ সিরাজের কাছেও কিন্তু মাথা নোয়াতে হলো ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে। পারফরমেন্স নিয়ে কি বলবে? দেখো, ইংল্যান্ড ব্যাটারদের পারফরমেন্স বলতে গেলে জো রুট, বেন স্টোকস, এই দুজনের কথা বলবো। ভালো ব্যাটিং করছিলেন, 40 রানে একদম থিতু হয়ে গিয়েছিলেন জো রুট, কিন্তু তারপরে ওই যেটা বলে আর কি, যে কোনো একটা ইনিংস ভালো শুরু করলাম কিন্তু সেটাকে যদি সম্পূর্ণতা মানে পূর্ণতা দিতে না পারি তাহলে লাভ কিসের? আজকে সেটাই হয়েছে। জো রুট আউট হয়ে গেছেন এবং বোল্ড হয়েছেন। বেন স্টোকসেরও সেই একই অবস্থা। থ্যাঙ্কস টু ওয়াশিংটন সুন্দর, এর আগের ম্যাচেও আমরা দেখি যে বেন স্টোকসকে তিনি আউট করেন এবং তারপর শুভমান গিলকে প্রেস কনফারেন্সে ম্যাচ জেতার পর এজবাস্টনে প্রেস কনফারেন্সে বলতে শোনা যায় যে ছোট ছোট মুহূর্ত ম্যাচ ঘুরিয়েছে। ওয়াশিংটন সুন্দরের তিনি নাম উল্লেখ করেন এবং ক্যাপ্টেনের যে আস্থা রয়েছে, কোচের যে আস্থা রয়েছে, সেটার মর্যাদা আজকে আরও একবার ওয়াশিংটন সুন্দর দেন। এবং তাকে নেওয়া নিয়ে, দলে নেওয়া নিয়ে বেশ কিছু প্রশ্ন ছিল। তার জায়গায় কুলদীপ যাদব আসতে পারতেন, অনেকে অনেক রকম মতামত দিয়েছিলেন, কিন্তু তার জায়গাটা যে মানে তার সিলেকশনটা যে সঠিক, তিনি নিজে কিন্তু সেটা প্রমাণ করলেন। তিনি ব্যাটে তো রান পাচ্ছেনি, তবে বল হাতে আজকে ম্যাজিক দেখালেন এবং 4টি উইকেট নিলেন এবং 4টি বোল্ড করলেন। একদম। এবং পাশাপাশি যশস্বীর কথা বলতেই হয়, কারণ ভারতীয় ব্যাটারদের মধ্যে তিনি যেন উইকেট উপহার দিলেন। তবে এই বিষয়ে কি খেসারত দিতে হবে টিম ইন্ডিয়াকে? দেখো, দিতে হতেই পারে, এবং যদি দিতে হয় খেসারত, তাহলে তাকে একদম কোয়েশ্চেন করা উচিত যে তুমি এখানে ক্রিসমাস গিফট দিতে আসনি ইংল্যান্ড বোলারদের। জোফ্রে আর্চার বাউন্সার দেবে এটা সবাই জানে, তাই বলে তিনি এরকম র্যাশ শট খেলে আউট হবেন? তাই এটাই বলার যে যশস্বী জয়সওয়াল এখন
অবশ্যই মানে টেস্ট শুরু করেছেন, খেলা শুরু করেছেন বললে হয়তো ভুল হবে, বেশ কয়েকটা টেস্ট ম্যাচ তিনি খেলেছেন এবং যথেষ্ট ভালো পারফরমেন্স, তার থেকে আমরা কিন্তু অনেক কিছু প্রত্যাশা করি। তাই এই ধরনের র্যাশ শট খেলে লর্ডসে এরকম একটা গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচে উইকেট গিফট করাটা বোধহয় ঠিক নয়, এবং অবশ্যই এটা নিয়ে শীতাংশু কোটাক হোক, গৌতম গম্ভীর হোক, শুভমান গিল হয়তো নিজেও কথা বলবেন যে বড় ম্যাচের গুরুত্বটা বুঝতে হবে। তাই এইভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়ে নিজের উইকেটটা ক্রিসমাস গিফট হিসেবে উপহার দেওয়াটা উচিত নয় ইংল্যান্ড বোলারদের। একদম, এবং ইংল্যান্ড বোলারদের কথাটা যেমন আসলো, সেক্ষেত্রে পঞ্চম দিনে কতটা ভয়ঙ্কর হতে পারেন ইংল্যান্ড বোলাররা, তোমার কি মনে হয়? পঞ্চম দিন মানে কি হবে উইকেটের চরিত্র বলা খুব মুশকিল, এবং এই ডিউকস বলও যেরকম আচরণ করছে, যখন পুরনো হয়ে যাচ্ছে তখনও সুইং দেখছি মাঝে মাঝে। আজকে এই যে যখন ইন্ডিয়া ব্যাটিং করছিল সেই সময় যে ধরনের সুইং হচ্ছিল, যেভাবে সিম মুভমেন্ট হচ্ছিল, সেটা কিন্তু মানে দুর্দান্ত। সেই বল যেভাবে ইন্ডিয়ান ব্যাটাররা নেগোশিয়েট করেন অ্যাকচুয়ালি সেভাবে কিন্তু নেগোশিয়েট করতে পারছিলেন না, এবং যার ফলেই আমরা দেখি যে আউট হয়ে গেলেন পরপর ব্যাটাররা। শুভমান গিল আউট হলেন না, যশস্বী জয়সওয়াল আউট হলেন। তাই এই যে করুণ নায়ারের আউটও আপনারা লক্ষ্য করে দেখবেন যেভাবে বল জ্যাক ব্যাক করে ঢুকলো। তাই এটাই বলার যে আগামীকালের এই প্রথম ঘন্টাটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এবং কে এল রাহুলকে তার জীবনের সেরা ইনিংসটা খেলতে হবে অবশ্যই, যাতে 1997-এর সেই স্মৃতি ফিরে না আসে, 81 অল আউটের স্মৃতি ফিরে না আসে। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি যে 81 অল আউটের আগের দিন 1997 সচিন টেন্ডুলকার ক্যাপ্টেন, তিনি একটি রেস্তোরাঁতে গিয়েছিলেন, এবং সেইখানকার রেস্তোরাঁর যিনি ওয়েটার তিনি বলছিলেন যে আগামীকাল ইন্ডিয়ান টিম 120 চেস করতে পারবে না, এবং সচিন বলেছিলেন যে চেস করবে ইন্ডিয়া এবং শ্যাম্পেনের সেলিব্রেশনও হবে এখানে এসে। তবে তারপরে কিন্তু 81-এ অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। তবে সেই স্মৃতিটা যেন এই লর্ডসে না ফিরে আসে এবং ভারত যেন জেতে, এইটুকুই কিন্তু প্রার্থনা সমুদ্র হিমাচল জুড়ে। একদম, এবং যে কথাটা বলতেই হয় যে শুভমান গিল তার আগের দুটো টেস্টে কিন্তু নজর কাড়া পারফরমেন্স ছিল। তবে শুভমান গিলকে নিয়েও কথা বলবো জয়জ্যোতি, সময় হয়ে গিয়েছে আরও একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতিতে যাওয়ার আগে শুভমান গিলের কথা তোমাকে বলছিলাম। শুভমান গিল কোথাও গিয়ে কি তোমার মনে হচ্ছে যে স্নায়ুর চাপে তিনি ব্যর্থ? দেখো, শুভমান গিলের উপর চাপ থাকবে, এটা খুব স্বাভাবিক। তিনি ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন, এবং এর আগে এজবাস্টন টেস্টে জিতেছেন, এবং কখনো যদি ভালো পারফরমেন্স হয়ে যায় তার প্রতি কিন্তু এক্সপেকটেশনও বেড়ে যায়, প্রত্যাশাও বেড়ে যায়। এবং লর্ডসটা একটা মানে সাংঘাতিক ভেন্যু, হোম অফ ক্রিকেট বলা হয়, ক্রিকেটের মক্কা বলা হয়। সেখানে অবশ্যই যদি তার ক্যাপ্টেন্সিতে ভারত জেতে সেটা একটা বিরাট কিন্তু মানে অ্যাচিভমেন্ট হবে শুভমান গিলের অ্যাজ ক্যাপ্টেন। তাই তিনি সেই চাপটা নিয়ে, রেসপন্সিবিলিটিটা নিয়ে নেমেছেন। যদিও শুভমান গিল বলেন যে তার কাছে এটা চাপ নয়, তার কাছে এটা অপরচুনিটি। তবে কোথাও না কোথাও ক্রিকেটাররা প্রকাশ করুক বা না করুক, একটা চাপ কিন্তু থাকে। মহেন্দ্র সিং ধোনি কথা মনে পড়ে যে তিনি বুঝতে দিতেন না তার চাপ রয়েছে, একদম নির্লিপ্ত থাকতেন। শুভমান গিলও বুঝতে দেন না, তবে তিনি যে চাপে রয়েছেন তার ব্যাটিং দেখে কিন্তু আজকে স্পষ্ট বোঝা গিয়েছে, এবং তিনি এই ইনিংসে ব্যর্থ, তবে এতগুলো ভালো মানে ইনিংস খেলেছেন তিনি। তাই এবার বাকি টিমমেটদের, বাকি ক্রিকেটারদের কিন্তু উঠে দাঁড়াতে হবে, এবং যে টার্গেটটা দিয়েছে সেটা চেস করে দেখাতে হবে। কঠিন চ্যালেঞ্জ অবশ্যই, এটা এই 192 এতটা ছোট মনে হচ্ছে অবশ্যই, তবে এই টার্গেটটাই কিন্তু প্রায় 300-র কাছাকাছি মনে হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়ান ক্রিকেটারদের। তাই আগামীকাল একদম অ্যাসিড টেস্টে বলা যেতে পারে, পঞ্চম দিন হাড্ডাহাড্ডি লড়াই ইন্ডিয়ান ব্যাটারদের সামনে। লর্ডস জয়ের হাতছানি যেমন রয়েছে, একই রকমভাবে ইংল্যান্ডের কাছেও কিন্তু এই লর্ডসে জেতার হাতছানি রয়েছে, এবং সিরিজে এগিয়ে যাওয়ারও হাতছানি রয়েছে একদমই। এবং পঞ্চম দিনের জন্য কোন স্ট্র্যাটেজিতে ভারত খেললে জয় নিশ্চিত, সেক্ষেত্রে তোমার কি প্রেসক্রিপশন থাকছে টিম ইন্ডিয়ার জন্য? প্রথম কথা বলবো যে প্রথম ঘন্টাটা কোনো রকম উইকেট কিন্তু দেওয়া যাবে না, একদম থিতু হয়ে ব্যাটিং করতে হবে। এবং প্রথম ঘন্টা হয়তো একটু ভুল বললাম, প্রথম সেশনটা যদি কোনো উইকেট না যায় তাহলে একটা টেম্পো সেট হয়ে যায়, এবং তারপরে পরবর্তী ব্যাটার যারা রয়েছে তাদের কাছে কিন্তু ইজি গোয়িং হবে। তাই এটাই বলা যে যাই হয়ে যাক না কেন পরিস্থিতি, একদম উইকেট দেওয়া যাবে না। যদি প্রথম সেশনেই 2-3টি উইকেট পড়ে যায়, অলরেডি 4টে উইকেটের পতন হয়ে গিয়েছে, যদি 2-3টি উইকেট
পড়ে যায় তাহলে কিন্তু 7টি উইকেটের পতন হয়ে যাবে। তো সেক্ষেত্রে ইংল্যান্ড সাংঘাতিক রকমভাবে অ্যাটাক করবে। আমরা জানি গাভাস্কার সোচ্চার হয়েছেন ইংল্যান্ডের ট্যাকটিক্স নিয়ে, যে অন সাইডে যেভাবে তারা 6জন বা 7জন ফিল্ডার রেখে ক্রমাগত বাউন্সার দিয়ে গিয়েছেন, এবং তিনি স্পষ্ট বলেছেন প্রথম ইনিংসে যে এটা ক্রিকেট নয়, এবং তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়েরও দৃষ্টি আকর্ষণ করেছেন। সেরকম ট্যাকটিক্স কিন্তু ইংল্যান্ড আগামীকালও নেবে একদম নিশ্চিত, এবং একদম বাসবল, মানে ব্যাট হাতে তো বাসবল খুব একটা দেখিনি, কিন্তু বল বা ফিল্ডিং যখন করবে ইংল্যান্ড টিম কালকে, তখন কিন্তু বাসবল মোড একদম অন থাকবে। ইন্ডিয়ান ব্যাটারদেরও একদম শান্ত থাকতে হবে এবং নিজেদের বেসিকটাতে স্টিক করতে হবে এবং সেরাটা দিতে হবে। অর্থাৎ ইংল্যান্ডের বোলাররা তারাও কিন্তু তাদের ধরনে পরিবর্তন করতে পারেন বলে তুমি মনে করছো? অবশ্যই ইংল্যান্ডের বোলাররা অ্যাটাকিং বল করবে, জফরে আর্চার সব বাউন্সার দেবে কালকে, এবং সেক্ষেত্রে বাকি ব্যাটারদের সেটা সহ্য করতে হবে। এবং ফিল্ডেও কিন্তু সেরকমভাবেই মানে প্লেসমেন্ট করবেন বেন স্টোকস। ক্রমাগত স্লেজিং চলবে। শুভমান গিলকে মানে যদি টিম সাউদি অ্যাটাক করতে পারেন তাহলে বুঝতে পারছো মাঠে কি অ্যাটাকটা হবে, তাই সেই অ্যাটাকের জবাবটা ব্যাট হাতেই দিতে হবে। একদমই জয়জ্যোতি, আমরা তো আলোচনা করলাম ম্যাচ নিয়ে। অবশ্যই কালকের দিনটা ভারতের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট, তবে দিস ডে দ্যাট ইয়ার আজকে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা দিন। ন্যাটওয়েস্ট ট্রফি জয় আজকের দিনই 2002 সালে, কি বলবে? একদম 13ই জুলাই লর্ডসে কিছু না কিছু একটা হয়। 13ই জুলাই আজকের দিনে 2002 সালে বিখ্যাত ন্যাটওয়েস্ট জয়। শুধু একটা কথা বলবো যে 326 রান চেস করতে, 320-র উপরে রান চেস করতে গিয়ে ভারতের স্কোর যখন 146 5 উইকেটে, তখন মোহাম্মদ কাইফের মা বাবা টিভি বন্ধ করে চলে যান শাহরুখ খান অভিনীত দেবদাস দেখতে। তারপর যখন সিনেমা থেকে ফেরেন তখন দিওয়ালির আকার নেয় তার বাড়ির সামনে, এবং তখন তিনি যখন মানে তার বাবা এবং মা যখন জিজ্ঞেস করেন যে কী হয়েছে, তখন পাড়াপড়শিরা বলেন যে তোমার ছেলে আজকে ন্যাটওয়েস্ট ফাইনাল জিতিয়েছে। 87 করেন মোহাম্মদ কাইফ, এবং যুবরাজ সিং 69 করেন, ভেরি ভ্যালুয়েবল 69। কিন্তু সেই মানে অমূল্য 87 মোহাম্মদ কাইফের ছেলের অমর কীর্তি দেখা হলো না লাইভ। বা আমার যেহেতু সচিন আউট, সবাই আউট, সচিন, সৌরভ, সেহবাগ, দ্রাবিড় সবাই আউট, এবং সেই জন্য তারা কিন্তু চলে গিয়েছিলেন দেবদাস মুভি দেখতে। একদমই, এবং আজকের দিনেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই আবেগঘন মুহূর্ত লর্ডসে। অবশ্যই আজকের আলোচনা আমাদের এখানে শেষ করতে হচ্ছে, এবং জয়জ্যোতি অনেক ধন্যবাদ জানাবো। আগামীকাল ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমনটা তুমি বললে যে অত্যন্ত সংযতভাবে শান্তভাবে ব্যাটিং করতে হবে ভারতকে। আগামীকালের ম্যাচের দিকে নজর থাকবে। তবে আজকের স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি। প্রত্যেকদিন রাত 11টায় স্টেডিয়াম বুলেটিন কলকাতা টিভি পর্দায় দেখতে ভুলবেন না। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।